প্রশ্নটা দিয়েছিলাম y স্কয়ার ইকুয়াল টু 12x এটা পরাবৃত্ত কথা বলো না এই পরাবৃত্তের একটি z কোন বিন্দুতে হয় 1 2 বিন্দুতে বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয় এই অঙ্ক এবার পরীক্ষা আসবে গো যে সমীকরণ নির্ণয় করো যে সমীকরণ কথা বলো না তাহলে y স্কয়ার ইকুয়াল 12x পরাবৃত্তের একটি যে 1 2 বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয় আগে এটা সলভ করার জন্য তোমাকে তো অবশ্যই জানতে হবে যে y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর পারমিতিক স্থানাঙ্ক at স্কয়ার কমা টুয়াইস at এটা জানা থাকতে হবে নইলে এই অঙ্ক আমাদের কনসেপ্ট বুকে যেভাবে আছে এত বড় কিন্তু ওইভাবে করলে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তাহলে এই পরাবৃত্তের উপরে স্থিত দুটো বিন্দু নেব এই তো কাহিনী তাই না একটা বিন্দু নেব আমি a অফ at স্কয়ার টাইপ মানে 3t1 স্কয়ার কমা 3 দুগুণ 6 t1 এটা একটা বিন্দু কারণ এই পরাবৃত্তের এর মান হচ্ছে 3 তাহলে 3t1 স্কয়ার কমা 6t1 এটা হচ্ছে এই পরাবৃত্তের উপর স্থিত একটা বিন্দু মনে রাখবো এটা তাই না এই পরাবৃত্তের উপর স্থিত যে কোনো বিন্দু এটা বাট আমার এই পরাবৃত্তের এর মান কত 3 তাহলে 3t স্কয়ার কমা 6t এই টাইপের বিন্দু হবে যেহেতু দুটো বিন্দু নেব প্যারামিটার যেহেতু আমাদের t তাহলে একটা t1 আর একটাকে t2 দেব তো এই বিন্দু কত হবে বলো 3t1 স্কয়ার t2 স্কয়ার কমা 6t2 এই তো কথা নাকি তাহলে এই দুটো বিন্দুকে বিভক্ত করবে কে 1 2 বিন্দু তাহলে 1 2 বিন্দু এখানে দিয়ে দাও 1 2 বিন্দু বিভক্ত করবে কি অনুপাতে বিভক্ত করবে তাহলে 1:2 অনুপাতে বিভক্ত করবে ঠিক তো শেষ অঙ্ক আমার তো যে সমীকরণ লাগবে যে কোনো একটা বিন্দু পেলেই হবে তাহলে একটা a পাইলেও হবে b পাইলেও হবে শুধু t1 বের করতে পারলেও হবে শুধু t2 বের করতে পারলেও হবে ঠিক আছে তাহলে আমি z ঢাল বের করতে পারবো z সমীকরণ মানে কি 1 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ তাহলে বলো এখানে বিভক্ত করেছে কে তাহলে বিভক্তকারী বিন্দুর ভুজ ইকুয়াল টু প্রত্যেকটা অনুপাত তার অপোজিট ভুজের সাথে গুণ হবে তাহলে 1 ইন্টু এই ভুজ 3t2 স্কয়ার প্লাস এই অনুপাত ইন্টার বিপরীত ভুজ 6t1 স্কয়ার ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল এটা তোমরা জানো তাহলে অতএব t1 স্কয়ার প্লাস 2t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার ইকুয়াল টু ইকুয়েশন নম্বর 1 থাকে এখানে ঠিক তো প্রত্যেকটা অনুপাত তার অপোজিট ভুজের সাথে গুণ করেছি অনুপাতের সূত্র ঠিক আছে এবার বলেছে নাকি এবার যে বিভক্ত করে তার কোটে এর কোটে 2 কেনা তাহলে প্রত্যেকটা অনুপাত বিপরীত কোটের সাথে গুণ হবে তাহলে 1 ইন্টু 6t2 প্লাস 6 12t1 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল
3 তার মানে 41 প্লাস 2t2 ইকুয়াল টু 2 আবার 2 দ্বারা ভাগ করলে 2t1 প্লাস t2 ইকুয়াল টু কত 1 এর ইকুয়েশন নাম্বার 2 t2 এর মান 1 কে বসাও t2 এর মান কত তাহলে t2 এর মান 1 কে বসাও তাহলে 1 হতে পাই 2t1 স্কয়ার প্লাস 1 মাইনাস 2t1 তার উপরে স্কয়ার ইকুয়াল টু 1 ঠিক তো তাহলে বা 2t1 স্কয়ার প্লাস 1 মাইনাস 4t1 প্লাস 4t1 স্কয়ার ইকুয়াল টু 1 1 আর 1 কাটবে তাহলে 5 কত গো 61 স্কয়ার মাইনাস 41 ইকুয়াল টু অতএব t1 ইকুয়াল টু একটা 0 অথবা 2/3 t1 এর মান কত পেয়েছো কি হয়েছে 0 হবে না বুঝলাম না তো লিখতে হবে না তো দুটো ইকুয়েশন আসবে না অজব কেন তাহলে দেখো t1 যখন 0 তখন তার ঢাল বের করা যাবে কিনা দুটা বিন্দুগামী হবে t1 যখন 0 তাহলে এই বিন্দু আমি পেয়ে যাব তাহলে t1 যখন 0 t1 যখন 0 তখন এই বিন্দু কত 0 0 তখন যে সমীকরণ হবে মূল বিন্দু আর 1 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ ঠিক আছে তাহলে 0 0 এবং 1 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে x/1 = y/2 অতএব 2x - y = 0 এটা একটা आंसर হয়েছে আরেকটা বিন্দু কত যখন t1 এর মান কত 2/3 তাহলে এই বিন্দু কত t1 = 2 যখন 3 এ বিন্দু আসবে 4/3, 4 তাহলে সেক্ষেত্রে আবার যে সমীকরণ দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমি একটা বিন্দু তো 1 2 পাইছি ঠিক না তাহলে 1 2 বিন্দু আর একবার 0 0 বিন্দুগামী আর একবার 1 2 বিন্দু এবং 4/3, 4 বিন্দুগামী কয়টা সমীকরণ আসবে দুইটা সমীকরণ আসবে আর যদি যার মধ্যবিন্দু হতো তাহলে একটা আসতো ঠিক আছে হয়েছে তাহলে এটা কমপ্লিট তাহলে যার মধ্যবিন্দু না থাকে একটা বিন্দু থাকলে এভাবে করতে হয় এবার লেখা স্পর্শক সংক্রান্ত পরাবৃত্তের স্পর্শক সংক্রান্ত স্পর্শক সংক্রান্ত কিছুই না এক নম্বর যদি এমনটা হয় যে y = mx + c ঠিক আছে কি কি হতে পারে শোনো y = mx + c y² = 4ax কে স্পর্শ করলে এগুলো আগেও করানো হয়েছে স্পর্শ করলে কি ঘটনা ঘটবে x² = 4ay কে স্পর্শ করলে কি ঘটনা ঘটবে ঠিক আছে গ নম্বর y = ax² + bx + d এই পরাবৃত্তকে স্পর্শ করলে কি করবে কারণ y = mx + c নিয়েছে এখানে c ওখানে আছে তো এই জন্য
তারপরে ঘ নম্বর x ইকুয়াল টু ay স্কয়ার প্লাস by প্লাস d কে স্পর্শ করলে শর্ত কি হবে? এই দুটো আমি করাবো না, কারণ এগুলো আগেও তোমরা একাডেমিকে করেছো, সুতরাং এগুলো নিয়ে আর সময় ব্যয় করার সময় নেই আসলে। এখানে শুধু আমি বললি এখানে c ইকুয়াল টু আসে a/m, আর এখানে c ইকুয়াল টু আসে মাইনাস am স্কয়ার। এটা একবারে মুখস্থ রাখতে হবে। এখন আমি গ নম্বরটা শুধু বলে দিচ্ছি, কারণ কোনোদিন করিনি, তাই ওই একই কাহিনী, মূল কনসেপ্ট একই। কোনো একটা সরলরেখা কোনো একটা বক্ররেখাকে যদি স্পর্শ করে দ্বিঘাত বিশিষ্ট, তাহলে এই বক্ররেখা এবং সরলরেখা মিলে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হয়। সেই দ্বিঘাত সমীকরণটা x এরও দ্বিঘাত সমীকরণ হতে পারে, y এরও দ্বিঘাত সমীকরণ হতে পারে। যেটা করলে যেটা দিয়ে খুব সহজে দ্বিঘাত সমীকরণ তৈরি করা যায় সেটা করব। তাহলে আমি এই দুটো মিলে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করব। এটাও y এটাও y। তাহলে কি আমি লিখতে পারি না যে এটা মাইনাস এটা করব, তাহলে ax স্কয়ার প্লাস b মাইনাস m ইন্টু এক্স প্লাস d মাইনাস c দিস ইকুয়াল টু 0 হবে। কি বুঝলা? এই দুটো সমীকরণ নিয়ে আমরা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করেছি। যে যত তাড়াতাড়ি এটা পারবে তার জন্য মানে ভালো সংবাদ আর কি। এটা থেকে এটা বিয়োগ করেছি, y মাইনাস y মানে 0 লিখেছি। এটা থেকে ax স্কয়ার থেকে বিয়োগ হারে কেউ নাই, bx মাইনাস mx মানে এটা হবে প্লাস d মাইনাস c ইকুয়াল টু 0। ঘটনা সঠিক? তাহলে স্পর্শক হতে গেলে এর পৃথক কি হতে হবে? তাহলে ওটাই লিখতে হবে, সরলরেখাটি পরাবৃত্তটির স্পর্শক হলে এর পৃথক ইকুয়াল টু 0। তাহলে পৃথক কত? b স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c, c মানে কত? d মাইনাস c ইকুয়াল টু 0। বলো কিছু করেছে? তাহলে বাহ, b স্কয়ার মাইনাস 4ac, তাহলে 4a ইন্টু d মাইনাস c ইকুয়াল টু b মাইনাস m হোল স্কয়ার। অতএব d মাইনাস c ইকুয়াল টু b মাইনাস m হোল স্কয়ার ডিভাইডেড বাই 4a। অতএব d c ইকুয়াল টু c লাগবে, c ইকুয়াল টু d মাইনাস b মাইনাস m হোল স্কয়ার ডিভাইডেড বাই 4a। ইহাই নির্ণয় শর্ত। অনুরূপভাবে সরল রেখা এবং ঘ নম্বরটা মিলিয়ে একটা দ্বিঘাত সমীকরণ, মানে কনসেপ্ট একটাই মাথায় রাখবা, যে কোনো কনিক আসুক, আমি যেমন y ইকুয়াল টু mx প্লাস c দিয়ে পরাবৃত্ত দিলাম, পরাবৃত্ত না দিয়ে উপবৃত্ত অধিবৃত্ত যে কোন রায় আসুক না কেন, সমীকরণ দুটা মিলে কি করবে? একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে নিয়ে আসে, নিশ্চয় ইকুয়াল টু 0 করবা, কোনো কিছু যখন মনে না থাকবে। ঠিক আছে? তাহলে হবে, এটাই হচ্ছে স্পর্শক। তারপরে এটা করে যাবা y স্কয়ার ইকুয়াল টু 4ax এবং x স্কয়ার ইকুয়াল টু 4ay। আরেকবার প্র্যাকটিস করে যাবা, পরাবৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক এটা আসে। এটা খুব বেশি যে আসে তা না, এমসিকিউ আসে, এটা মুখস্থ রাখতে হয়। এই পরাবৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সমীকরণ হয় x প্লাস y প্লাস a ইকুয়াল টু, এদের সাধারণ স্পর্শকের সমীকরণ x প্লাস y প্লাস a ইকুয়াল টু 0। এটা মুখস্থ রাখতে হয়, এমসিকিউ আসে। দুটার সমীকরণেরই a সমান, দুটার সমীকরণেরই a সমান। যদি আলাদা হয় সেক্ষেত্রে একটু প্যারা আছে, এই আর কি। যদি আলাদা হয় তাহলে তোমরা মূল নিয়মে করে দিয়ে আসবা। আমি একটা অঙ্ক নিচ্ছি, হ্যাঁ,
আগে বলো এই পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ y = mx প্লাস a বাই m কিনা, রাইট? আর ওই পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ y = mx মাইনাস a m স্কয়ার। এটা তো প্রমাণ করো এইভাবেই যে এই দুটা স্পর্শক যদি সাধারণ স্পর্শক হয় তাহলে এদের অনুরূপ বা মানে সহগগুলোর অনুপাত কি হবে? তাহলে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত আর ধ্রুবক পদের অনুপাত সর্বদা সমান হবে। দুটা সরল রেখা একই সরল রেখা নির্দেশ করাতে হয়, তাই না? এসিগুলো দাও তো, পারো না? তাহলে কি ধরাইলো? তাহলে আরেকটা লিখব প্রশ্ন y² = 4x এই এটার সলভ তো পারো, তাই না? মানে আমি যদি এটা নিয়ে আসতে চাই শুধু y এর সহগের অনুপাত, x এর সহগের অনুপাত আর ধ্রুবক পদের অনুপাত, কারণ এরা কি করবে বলো তো? একই সরল রেখা নির্দেশ করে। এই জন্য তো x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত ধ্রুবক পদের অনুপাত সমান হয়। তার মানে কি 1 = -1/m³, তার মানে m³ + 1 = 0। তার মানে a³ + b³ এর সূত্র ফেললে তো হয়ে যায় m + 1। ভুলে গেছো না? মনে আছে? সাই মনে আছে? পরীক্ষা দিলে আবার পারো না কেন? খাতায় করানো অঙ্ক দিলে পারো না, আর বুয়েটে পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ, কাঁটাখালি পার হতে পারবা না, ঢাকা তো বহু দূরে। তাহলে বলো এখানে m এর মান কত? -1। সেদিনকার প্রশ্নে 30টা যে অঙ্ক দেওয়া ছিল ওগুলো কি বইয়ের বাইরে বা আমার খাতার বাইরে? টাইম শেষ হয়ে গেছিল, ঠিক আছে? তো যাই হোক m এর মান এখান থেকে কত আসবে রে বাবা? -1। তোমাদেরকে তো বোর্ডের অঙ্ক দিলেও মনে হচ্ছে যে এখন সলভ করতে পারবা না। তাহলে m এর মান -1 বসালে কি ইকুয়েশন পাওয়া যাবে না? আর যদি এরকম অঙ্ক দেয়, দেখো y² = 4x, ঠিক আছে? এবং x² না 32y, কত দিলাম? 32y। পরাবৃত্ত দ্বয়ের সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। হতাশ, ফ্যান বন্ধ করতে পারতেছে না, এরা বলে বইটা ইঞ্জিনিয়ারিং করতে যাবে। ডান পাশে আরেক পাশে ওই 0 1 2 3 ওগুলো মানে বোঝো? ওগুলো কি বোঝায়? থাক আর না থাকে, এটা তো জেনারেল সেন্স। যাই হোক, কৃষি শিক্ষা পড়ো, হ্যাঁ তাহলে সমস্যা হবে। এই পরাবৃত্ত দ্বয়ের সাধারণ স্পর্শকের সমীকরণ, ঠিক আছে? তো অঙ্কটা করবা এভাবে, একবারে করবা না। এই পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ জানো কিনা? তাহলে 1 নং পরাবৃত্তের একের যে কোনো
স্পর্শকের সমীকরণ y equal to mx plus a by m এ কথা এর মান এখানে 1 এটার জন্য a1 এটার জন্য b হচ্ছে 8 এখানে b যদি ধরি আমি x স্কয়ার ইকুয়াল টু 4by ঠিক আছে কারণ এটার a আর এটার a তো এক না এইজন্য এটা a ধরেছি আর এটা b ধরেছি তো যাই হোক mx plus a by m a মানে কত তাহলে 1 by m হয়েছে এইবারে এই y এর মানটা এখানে বসে দ্বিঘাত সমীকরণ তৈরি করে নিশ্চয় তুমি চাচ্ছ এটাকে স্পর্শ করুক আমার কথা বলো নির্বা এটাকেও কি করুক স্পর্শ করুক ঠিক আছে তার মানে এবার এটা এর স্পর্শ হওয়ার শর্ত নির্ণয় করবা এটা এর স্পর্শ হওয়ার শর্ত নির্ণয় করবা তার মানে কি y এর মানটা এখানে বসিয়ে দিই 2 নম্বর ইকুয়েশনে আমি তো ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছি যে এটার স্পর্শক এটা ঘটনা সঠিক কিনা বলো যদি তাই হয় তাহলে এটা তো এটাকে স্পর্শ করতে হবে তাহলে স্পর্শ করার জন্য তাহলে x স্কয়ার ইকুয়াল টু 32 ইনটু y মানে কি mx প্লাস 1 বাই m বামে নিয়ে চলে আসো x স্কয়ার মাইনাস 32 mx প্লাস 32 বাই m ইকুয়াল টু 0 এটা কিসের দ্বিঘাত সমীকরণ দুটাই তো মাইনাস দিলাম রে তোমরা যাই হোক বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে কিনা তাহলে এটা যদি এরও স্পর্শগত হয় তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু তাহলে বি স্কয়ার মানে কি 32 m স্কয়ার মাইনাস 4ac এ মানে কত 1 সি মানে 32 বাই m এটা ইকুয়াল টু 0 বি স্কয়ার মাইনাস 4ac ওকে এবারে বলো এখান থেকে 32 তো কাটা দেওয়াই যায় 32 কাটা দিলে এখানে থাকবে কত 32 m স্কয়ার প্লাস 4 বাই m ইকুয়াল টু কত ঠিক তো বা 4 দ্বারা ভাগ করা যায় তাহলে 8m কিউব প্লাস 1 ইকুয়াল টু 0 বুঝা গেল অতএব একবারে লিখবো বাকিটা লিখবো না 2m ইকুয়াল টু মাইনাস 1 অতএব m ইকুয়াল টু কত মাইনাস এখানে কি 2m হোল কিউব লেখা যায় না a কিউব প্লাস b কিউবের সূত্র আসে না তো m এর মান আসবে মাইনাস m এর মানটা এখন বসানোটা বেশি সুবিধাজনক এবং এটার ভিতরে একটা শান্তি আছে আসলে বোঝো নাই যে আমি প্রথমটার স্পর্শক লিখে নিয়ে ওইটা আবার দ্বিতীয় পরাবৃত্তেরও স্পর্শক হওয়ার শর্ত নির্ণয় করেছি ঠিক না বসে নিশ্চয় 0 বলেছি স্যারও খুশি হবে মার্ক দিতেও ভালোবাসবে মানে মেলা যাই হোক আর কথা বলার দরকার আছে তাহলে এম এর মান পাইছো কিনা এম এর মান কোথায় বসাবা এখানে সাধারণ স্পর্শক আসবে না ওকে আর এটা মনে রাখো যদি তোমাদের কাজে লাগবে না লাগলে না লাগবে এটা এবং x স্কয়ার ইকুয়াল টু 4by y স্কয়ার ইকুয়াল টু 4x এবং x স্কয়ার ইকুয়াল টু 4by এই পরাবৃত্ত দ্বয়ের সাধারণ স্পর্শকের সমীকরণ আসবে a টু দি পাওয়ার 1/3 ইনটু x b টু দি পাওয়ার 1/3 ইনটু y ab টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু যদি কখনো কাজে আসে আসবে না আসলে নাই সাধারণত কাজে আসে না এখন পর্যন্ত কোনো জায়গায় দেখা যায়নি কোনো একটা জায়গায় আমি এসেছিলাম ভুলে গেছি এমসিকিউ এসেছিল শুধু ঠিক আছে মানে কি এটা মুখস্থ রাখতে হবে রিটেনে আসলে আগের মতো করেই করতে হবে রিটেনে আসলে তো এতক্ষণ থেকে কী করালাম তাহলে এগুলো কি জন্য করালাম
এটার পর এটার আগে স্পর্শকের সমীকরণ লিখে নিব এখন এ বাই এম, তারপরে এখানে বসিয়ে দ্বিঘাত সমীকরণ তৈরি করবা, দেন নিশ্চয় ইকুয়াল টু 0 বলবা, এম এর মান পাবা, সেই এম এর মান বসিয়ে দিতে হবে, তাহলে এটা আসবে। ঠিক আছে, সাধারণত এ বি দিয়ে আসে না, আসে ডিজিট দেই। ঠিক আছে, ক্লিয়ার? সাধারণ স্পর্শক নিয়ে কিন্তু কোনো কথা নাই আর তোমাদের সাথে আমার আছে, আমার বেশি কথা বলো না। ঠিক আছে, দেখো একটু চেঞ্জ করে দিলাম আর কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বলবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, এদের সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। এদের সাধারণ স্পর্শকের সমীকরণ অর্থাৎ দুটা পরাবৃত্তের ভিতরে যেটার আদর্শ ইকুয়েশন তোমার জানা আছে, যে কোনো একটার আদর্শ স্পর্শকের সমীকরণ জানা থাকবে। যেমন এটা আদর্শ সমীকরণ, তাহলে এটার স্পর্শকের সমীকরণ লিখে নিয়ে ওটাকে স্পর্শক হওয়ার শর্তে অ্যাপ্লাই করে দেবো, তাহলে শেষ। তাহলে বলো বাবা, এই পরাবৃত্তের যে কোনো স্পর্শক, এই পরাবৃত্তের যে কোনো স্পর্শক কি হয়? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস এ বাই এম। এ কত এখানে? 1 বাই এম। ক্লিয়ার? এটা কোন পরাবৃত্তের স্পর্শক বের করলাম? প্রথমটার। তুমি এখন চাচ্ছ এটা দ্বিতীয়টাকে স্পর্শ করো, ভেরি গুড, দ্বিতীয়টাতে ওয়াই এর মান বসে, দ্বিঘাত সমীকরণ তৈরি করো, পৃথক 0 বলো, কাম শেষ। বুঝো নাই বাংলা ভাষা? তাহলে অতএব 2 নম্বর সমীকরণে বসে পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এম এক্স প্লাস 1 বাই এম মাইনাস 1, কি ঠিক না? বামে নিয়ে চলে আসে এক্স স্কোয়ার মাইনাস এম এক্স মাইনাস 1 বাই, আচ্ছা 1 মাইনাস করলে তো হয়, তাহলে প্লাস 1 মাইনাস 1 বাই এম, এটা ইকুয়াল টু 0। বলে এটা কিসের দ্বিঘাত সমীকরণ? এক্স এর দ্বিঘাত সমীকরণ না? তাহলে এই সরল রেখাটা তো এটার স্পর্শক, আমরা চাচ্ছি এটারও স্পর্শক হোক, তাই না? তাহলে এই ওয়াই এর মানে এখানে বসিয়ে পৃথক 0 হোক, এটা যাচ্ছে কিনা? তাহলে পৃথক কত রে এই পাগলেরা? বি স্কোয়ার মাইনাস 4ac 1 মাইনাস 1 বাই এম, এটা ইকুয়াল টু 0, ঠিক তো? তাহলে এম দ্বারা গুণ করা যায়, বা এম স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 বাই এম ইকুয়াল টু 0। অতএব এম কিউব মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল টু, ক্যালকুলেটরের বাহাদুরি থাকলে দেখাও, আসে না? কত এসছে? যেটাই হোক এসছে কিনা? একটা মান আসবে, জটিল এসছে না, তাই তো আসবে। আমি তো সেট করাইছি ওই জন্য, নইলে 2টা মান আসতো। একটা মান বাস্তব আসলে, একটাও যদি জটিল আসে, 3টা স্পর্শ, 2টা পরাবৃত্তে তো 3টা স্পর্শক সম্ভব না রে পাগলারা। হ্যাঁ, তোমরা আসুক আর যেটা আসুক, হ্যাঁ হ্যাঁ ওমা, তুমি বলবা যে অতএব সাধারণ অমূলত না, তোমরা এটা রুট দিয়ে আসে না, আরে শালা। তাহলে শোনা, আমার মনে নাই, তোমরা ওই ইয়ার একটা আছে ত্রিঘাত সমীকরণের সাধারণ সমাধান, একটা ইয়া আছে, সূত্রই আছে ত্রিঘাত সমীকরণের সাধারণ সমাধান নির্ণয়ের। আমরা যেমন দ্বিঘাত নির্ণয়ের জন্য এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac পড়ি না, ত্রিঘাত সমীকরণের একটা আছে, ত্রিঘাত সমীকরণের নিশ্চয়কও আছে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এই সমীকরণটার
এম এর মান একটা বাস্তব আসবে, যেটাই আসুক সেভাবে রেখে দেবে আর কি। ঠিক আছে, অমূল্য আকারে দেয় না ক্যালকুলেটর, ফাউল ক্যালকুলেটর, তোমাদের ক্যালকুলেটর ফাউল। যাই হোক, এখান থেকে এম এর যে মান আসবে সেই মানটা তুমি না বসালেও, এম এর মান বসানোর দরকারও নাই, তুমি শুধু বলবা যে অতএব সাধারণ স্পর্শকের সমীকরণ এটা, যেখানে এম ইকুয়াল টু যেটা পাইছো সেটা আর কি, দশমিকে রেখে দাও, সমস্যা নেই, কারণ স্যার তো এভাবেই সমাধান করে দেখবে। ঠিক না? মোট কথা তুমি মূল থিমটা জানো কিনা, এটা হলেই হবে। ওকে, তাহলে ক্লিয়ার তো? আমি শুধু মূল থিমটা বোঝানোর চেষ্টা করতেছি যে দুটার সাধারণ স্পর্শক কিভাবে বের করা যায়। এবারে লেখো y square equal to 4x, এই পরাবৃত্তের যে কোনো স্পর্শক, তোমরা জানো যে y equal to mx plus a by m, এটা হচ্ছে যে কোনো স্পর্শক। এখান থেকে আমরা আর গুণ করে y m equal to x into m square plus a পাব। তাহলে বাহ, x into m square minus y into m plus a equal to 0 পাব। এটা হচ্ছে m এর দ্বিঘাত সমীকরণ, রাইট? ওইটা করব না। তাহলে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ মানে m এর দুইটা ভিন্ন মানের জন্য দুটা স্পর্শক থাকার সম্ভাবনা আছে। এখানকার x y এর পরিচয় এই দুটা স্পর্শকের সাধারণ জিনিস। দুইটা সরল রেখার সাধারণ জিনিস বলতে কি বোঝায়? তাদের ছেদবিন্দু বোঝায়। তাহলে এখানকার x y এর পরিচয় কিন্তু স্পর্শক দ্বয়ের ছেদবিন্দু। স্পর্শক দ্বয়ের এই ইকুয়েশনের সিগনিফিক্যান্ট বলছি আমি। এই ইকুয়েশনের সিগনিফিক্যান্ট হচ্ছে এক্স ওয়াই, এম এর দুইটা মানের জন্য নিশ্চয়ই আমার দুইটা সরলরেখা আসবে। সেই দুইটা সরলরেখার ছেদবিন্দুতে সাধারণ এক্স ওয়াই, যেটা এই এক্স ওয়াই মানে হচ্ছে তাদের ছেদবিন্দু। ঠিক আছে, ছেদবিন্দু চলার পথ আসলে। ঠিক আছে, তাহলে বলো এইটার মূলদয়কে কি? m1 ও m2। মূলদয়ের যোগফল কত? মূলদয়ের যোগফল y বাই এক্স। মূলদয়ের গুণফল কত? a বাই এক্স। এতদূর পর্যন্ত তোমরা নির্ণয় করতে পারবা। তো এইটা দিয়ে যে প্রশ্নগুলো হয় তার মধ্যে একাডেমিক আমি করাইছি। তোমাকে বলবে এই পরাবৃত্তের যে দুটি স্পর্শকের ঢালদ্বয়ের সমষ্টি একটা ধ্রুবক দেওয়া থাকবে, তাদের ছেদবিন্দুর সঞ্চারপথ। ঢালদ্বয়ের সমষ্টি আমি পেয়ে গেছি y বাই এক্স। y বাই, অর্থাৎ চলমান বিন্দুর উপরিস্থিত বিন্দুর ভুজ আর কোটির, মানে ছেদবিন্দুর ভুজ আর কোটির, বোঝো নাই? আবার বলবো, ভুজ আর কোটির মানে অনুপাত, যেটা কোটি বাই ভুজ, সেটা হবে ঢালদ্বয়ের সমষ্টির সমান। এখান থেকে একটা এমসিকিউ আমাকে যদি করতে দেয় বুয়েট, তাহলে আমি একটা প্রশ্ন করব। এখানে একটা পরাবৃত্তের যে দুটি স্পর্শকের ছেদবিন্দু 2, 3, জাস্ট এটাই দেব 2, 3, সেই বিন্দু হতে, মানে যে দুটি স্পর্শকের ছেদবিন্দু 2, 3, সেই বিন্দুগামী স্পর্শক দ্বয়ের ঢালের সমষ্টি কত? অ্যান্সার 3/2, কারণ এক্স ওয়াইটা হচ্ছে আসলে ছেদবিন্দু বোঝায়। এখানে এক্স ওয়াই বোঝায় ওই দুটা স্পর্শকের ছেদবিন্দু। আমি বোঝাতে পারলাম না বাবা, বলো তো? তাহলে আমি যদি বলি এটা পরাবৃত্ত দিয়ে জাস্ট এরকম প্রশ্ন করবো রে পাগলারা, y স্কোয়ার ইকুয়াল টু
মনে করো 4x, আমি বললাম 2 3 বিন্দুগামী স্পর্শক দ্বয়ের 2 3 বিন্দুগামী স্পর্শক দ্বয়ের ঢাল দ্বয়ের সমষ্টি কত? ঢাল দ্বয়ের সমষ্টি কত? ঠিক আছে, সরাসরি এই প্রশ্ন করব। তাহলে 2 3 বিন্দুগামী স্পর্শকের ঢালের সমষ্টি হবে 3/2। এটাই ফিলিংস না? সেটা তো হওয়া উচিত, তাই তো? ওকে, কারণ আমি এখানে দিয়েছি xy বিন্দু, এদের ছেদ বিন্দু বোঝাইছি xy। ঢাল দ্বয়ের গুণফল কত? a/x, a মানে 1, x/2। তাহলে দেখো তোমার যোগফল আসলো কত? 3/2। যোগফল আসছে 3/2 আর গুণফল আসবে, তাহলে খুবই মজার কাহিনী। তাহলে যোগফল m1 প্লাস m2 এটা ইকুয়াল টু পেলে তুমি 3/2 আর গুণফল কত পেলে ভাই? হাফ। m1 আর m2 এর মান পাইছো হাফ। গুণফল a/x, a মানে এখানে 1, x মানে এখানে 2, তার মানে m1 এর মান 1, m2 এর মান 3 মানে হাফ, অথবা m2 এর মান 1, m1 এর মান হাফ। কাহিনী তো একই, ঠিক কিনা বলো? তাহলে একটা ঢাল যদি 1 হয় তাহলে একটা ঢাল হবে কত? হাফ। তাহলে এই স্পর্শকের সমীকরণ এখন বলা যাবে না। আমি যদি এখন বলি তাহলে 2 3 বিন্দুতে ওই পরাবৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করা। বোঝনি বাংলা ভাষা আমার? ছাই বুঝেছো একটা তোমরা? লেখো অঙ্ক লেখো পাগলেরা, ছাই লেগেছ তোমরা। এই ভাই বলবো, হ্যাঁ, y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা লিখতে বললাম 2 3 বিন্দু হতে y স্কয়ার ইকুয়াল টু 4x। ঠিকই তো, আজকে এটা না আলোচনা করলে পারতা না, দিলে হঠাৎ করে। এটা আমি একাডেমিকে করাইনি, ওইটুকু পর্যন্ত করাইছি। ওইটুকু পর্যন্ত আসার পর এটা আসতে পারতাম না, তোমরা ক্যালকুলাস দিয়ে চেষ্টা করতে, আমি জানি। লেখো 2 3 বিন্দু হতে y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে? তাহলে বহিস্থ বিন্দুতে কার উপরে স্পর্শক দ্বয়ের সমীকরণ? পরাবৃত্তের উপরে, রাইট? তাহলে y স্কয়ার ইকুয়াল টু কত দিয়েছি? y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা হচ্ছে ইকুয়েশন। ওইভাবে করব না রে ভাই, m1 m2 বের করে। সমস্যা আছে তোমাদের? 2 3 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ y - 3 ইকুয়াল টু m ইন্টু x - 2। এই হুঁশ নাই? থাকবে না তো? বলো, এই বিন্দুগামী সরলরেখা এটা কিনা? তুমি এখন চাচ্ছ এই সরলরেখাটা এই পরাবৃত্তকে কি করুক? দরকার নাই। y ইকুয়াল টু mx প্লাস 3 - 2m হবে কিনা? বলো, এখানে c এর মান কত? 3 - 2m, আর m এর মান কত? তো m, এখানে a এর মান কত? আমরা জানি c ইকুয়াল টু a/m হয়, c ইকুয়াল টু a/m। এখন বলো এখানে c ইকুয়াল টু কত? 3 - 2m। এখানকার c মানে 3 এটা ইকুয়াল টু a মানে কত? এখানে 1/m। বোঝা এগুলো? সাই বোঝা। 3m - 2m স্কয়ার, এটা ইকুয়াল টু, অতএব 2m স্কয়ার মাইনাস 3m প্লাস 1 না কত গো, ইকুয়াল টু 0। অতএব m এর মান একটা 1 আর একটা হাফ। ঠিক আছে? তাহলে আগের ওটা বের করার দরকার আছে ভাই?
ওমা ওইটা আমি করিয়েছি সাধারণ জিনিস করানোর জন্য, তাই না? ওখান থেকে অনেক কিছু বলবো, তাই তাহলে বহিস্থ বিন্দু হতে পরাবৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বললে বহিস্থ বিন্দুকে আমি একটা সরল রেখার সমীকরণ লিখবা, ঠিক আছে? সাধারণ নিয়ম সি ইকুয়াল টু যদি এ বাই এম, এইটাকে না খাটে দেখা গেল পরাবৃত্ত এটা দিয়েছি, কাল পরাবৃত্ত দিবে অন্যটা, সাধারণ আকারে নাই, তখন মূল মেথডটাই মনে রাখবা, এই সমীকরণ আর এই সমীকরণ মিলে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করবা, সেই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক ইকুয়াল টু, ওটা হচ্ছে মূল কথা। আমার কথা বোঝনি? আজ আমি এখানে এটা দিয়েছি বলে তুমি সি ইকুয়াল টু এ বাই এম বললেছ, আমি এখন এখানে একটা 1 যোগ করে দিই, বাটন খুলে যাবে তখন, ঠিক আছে? তখন আর এক তরিকা কাটবে না, ঠিক আছে? তখন ওই দুটার সমীকরণ ব্যবহার করে, তার মূল বক্তব্য হচ্ছে স্পর্শক আর শর্তে ওই দুটার সমীকরণ ব্যবহার করে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করে তার নিশ্চয়ক ইকুয়াল টু, এই একবার পিছনে বাড়িয়ে দেবে কিন্তু। তাহলে এম এর মান দুটা পাইছো কিনা বলো? এম এর ওই দুটা মান বসালে অ্যান্সার হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে বহিস্থ বিন্দুগামী, কিন্তু ওটাই এমসিইউ করার জন্য ওইটা আমাদের দরকার আছে, যে আসলে যদি কোন একটা পরাবৃত্তের স্পর্শক দ্বয় কোন একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুর কোটি বাই ভুজের অনুপাত হবে ঢালদ্বয়ের যোগফলের সমান, কোটি বাই ভুজ হবে ঢালদ্বয়ের যোগফলের সমান, আর এ বাই ভুজ মানে পরাবৃত্তের এ ডিভাইডেড বাই ভুজ ইকুয়াল টু হবে তোমার এই ঢালদ্বয়ের গুণফলের সমান। এইটা তুমি মনে রাখতে পারো তোমার এমসিকিউ এর জন্য, ঠিক আছে? বললাম তো বইটা যদি প্রশ্ন করি এই ঘরের সোলপল ছাড়া এই এমসিকিউ অ্যান্সার করা কঠিন আছে, সিরিয়াসলি। হ্যাঁ, ও আচ্ছা, ওরা কয়জন ইয়া করে দেখো, তাহলে এটা লিখে রাখো যে কোনো পরাবৃত্তের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা তো একটা আদর্শ পরাবৃত্ত নিয়ে কাজ করেছি, তাই কি না? তাহলে স্পর্শকের ঢালের সমষ্টি, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে বলো তো বাবা? স্পর্শক দ্বয়ের ছেদবিন্দুর কোটি, তাই কি না? ছেদবিন্দুর কোটি ডিভাইডেড বাই ভুজ, ঠিক আছে? আর ঢালের গুণফল হবে ওই যে পরাবৃত্তের এ বাই, যাই হোক এটা মনে রাখো তাহলে হবে। ওকে, এটা খুব উপকারে আসবে ভাইজান, বলে রাখলাম, খুব উপকার মানে ভালো উপকারে আসবে, ঠিক আছে? তাহলে মিশা দিলাম। তাহলে আমরা দেখলাম যে y স্কয়ার ইকুয়াল টু 4x, এই পরাবৃত্তের স্পর্শক দ্বয়ের ঢাল দ্বয়ের সমষ্টি কত? y বাই x, ঢাল দ্বয়ের গুণফল কত? তাহলে a বাই x। এতদূর পর্যন্ত তো আসতে পারবা, তোমরা পারবা কিনা বলো বাবা? তাহলে এতদূর পর্যন্ত আসার পরে তোমাকে যদি এখন বলে বিভিন্ন সঞ্চার পথ বলবে, এক্স আর ওয়াই এর পরিচয় কি সেটাকে বলো। ছেদবিন্দু, ছেদবিন্দুর ভুজকোটি, ছেদবিন্দু, তাহলে ছেদবিন্দুর ভুজকোটি এক্স বাই ওয়াই এর যদি ইকুয়েশন নিয়ে আসতে বলে, নিশ্চয়ই m1 প্লাস m2 আর m1 ইন্টু m2 দিয়ে যত কিছু লেখা যায়, যত কিছু নিয়ে আসা যায়, সবই তো সম্ভব আসলে, ঠিক কিনা বলো? তাহলে কে কে নিয়ে আসা যায়? তোমাকে বলবে ঢালদ্বয়ের সমষ্টি উমুক হলে ছেদবিন্দুর সঞ্চার পথ, ঢালদ্বয়ের বিয়োগফল এত হলে ছেদবিন্দুর সঞ্চার পথ। তাহলে এটা একটা করি, ঢালদ্বয়ের স্পর্শকে ঢালদ্বয়ের বিয়োগফল কত দেবা? 5 দাও, বিয়োগফল 5 হলে ছেদবিন্দুর সঞ্চার পথ, ছেদবিন্দুর সঞ্চার পথ, ঠিক আছে বাবা? তো এখন বলো ঢালদ্বয়ের বিয়োগফল তোমার দেওয়া আছে 5, তার মানে কি তোমার দেওয়া আছে m1 ডিফারেন্স m2 ইকুয়াল টু 5, বাট
তুমি তোমার জ্ঞান দিয়ে এই দুটা জিনিস বের করে রেখেছ, এই পরাবৃত্তের জন্য তোমার জ্ঞান দিয়ে এই দুটা জিনিস বের করে রেখেছো কিনা বলো। এখন আমার প্রশ্ন, তাহলে m1 ডিফারেন্স m2 যদি 5 হয়, তাহলে আমি এই দুটার সাহায্য নিয়ে x y এর ভিতরে একটা সম্পর্ক তৈরি করতে পারবো কিনা। তাহলে কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করলে m1 প্লাস m2 হোল স্কোয়ার মাইনাস 4 m1 ইন্টু m2 ইকুয়াল টু 25। কি বলছো তোমরা? বাহ, m1 প্লাস m2 কিরে পাগলেরা, তাহলে y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বাই x ইকুয়াল টু 25। তার মানে সর্বসাক করলে কি থাকলো, y স্কোয়ার মাইনাস 4ax ইকুয়াল টু বা 25 x স্কোয়ার ইকুয়াল টু 0। এর মান যদি কিছু মিশে দেওয়া থাকে, তাহলে এটা তো একটা অধিবৃত্তের সমীকরণ বোঝাবে। বলো, এটা অধিবৃত্তের সমীকরণ বোঝাবে না? তাহলে এটা অধিবৃত্ত হবে একটা সঞ্চার পথটা। যদি পরাবৃত্তের দুটা স্পর্শকের ঢালের পার্থক্য যদি একটা ধ্রুবক হয়, সেটা হবে একটা অধিবৃত্ত, মানে তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ হবে অধিবৃত্তাকার। বুঝতে পেরেছেন? বুঝলা? এই যে কিছুই নাই, এইটুকু বুঝেছে তো, এটা একটা অধিবৃত্তের সমীকরণ রে পাগলা। আমার যদি এর মান দেওয়া থাকে, এর এখানে একটা মান বসালে, আমার এখানে স্মল এ ওই যে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাপেক্ষে স্মল এর মান -25, স্মল বি এর মান 1, এইচ এর মান 0, তাহলে এইচ স্কোয়ার গ্রেটার দেন কি এ বি। তাহলে এটা কিসের সমীকরণ? মানে প্রাপ্ত সমীকরণটা একটা অধিবৃত্ত আসবে, তাই বুঝাইছে। ঠিক আছে? তার মানে কি, মোট কথা, কোন পরাবৃত্তের দুটাই স্পর্শকের ঢালদ্বয় যদি ঢালদ্বয়ের অন্তর যদি একটা ধ্রুবক হয়, তাহলে তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ হবে একটা অধিবৃত্তাকার। হয়েছে? তো যাই হোক, তাহলে এগুলো নিয়ে কোনো কথা নাই আমার। আবার যদি ঢালদ্বয়ের গুণফল অর্থাৎ ঢালদ্বয় যদি পরস্পরের লম্ব হয়, তখন কি হবে, m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, তখন দ্বিকাক্ষ আসে, এটা তো জানোই। তাহলে পরাবৃত্তের যে দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব, তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ কি হবে, ওইটা দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে তোমাকে সরাসরি এরকমই একটা বোকা বানানোর জন্য একটা প্রশ্ন দিল যে একটা পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ 3x + 4y + 1 = 0। ওকে, এবারে বললো ওই পরাবৃত্তের যে দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব, তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ নিম্নের কোনটি? ওটাই হবে। ওটা তো জানছো বলে ওটা বলছো, ওটাই হবে। কত জনের কান্দে বেড়াবে। ঠিক আছে? তাহলে পৃথিবীর এই মহাবিশ্ব না, ইউনিভার্সের, ঠিক আছে, এই ইউনিভার্সে যে কোনো বৃত্তের দুটাই স্পর্শক যদি পরস্পরের উপর লম্ব হয়, তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ কি হবে, সেই পরাবৃত্তের দ্বিকাক্ষ। এটা আলাদা কালি দিয়ে, সাদা কালি দিয়ে লেখা রাখো তো, কেউ যেন দেখতে না পাই, এই জন্য রে। সবাই জানে? জিজ্ঞেস করো তো যায়, তুমি জানেও তো ভুল করে আসো পরীক্ষায়। দেখো, লেখো, এই ইউনিভার্সের যে কোনো পরাবৃত্তের দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব হলে তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ ওই পরাবৃত্তের দ্বিকাক্ষ হবে।
ছেদবিন্দুর সঞ্চার পথ ওই পরাবৃত্তের দিকাক্ষ হবে। মনে থাকবে, এখান থেকে একটা আরেকটা এমসিকিউ হয় বাবা, হ্যাঁ, দিয়ে বলবে উল্টাটা লেখো। কোন পরাবৃত্তের দিকাক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দু হতে দিকাক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দু হতে যে কোনো বিন্দু হতে পরাবৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। উল্টাটা লিখলাম আর কি, বোঝা নাই? দিকাক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দু হতে পরাবৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কারণ কি, এই যে আমরাই বলেছি পরাবৃত্তের যে দুটো স্পর্শক পরস্পরের উপর লম্ব তাদের ছেদবিন্দুর সঞ্চারপথটা কি হবে বাবা? তাহলে এটা কি পরস্পরের উপর লম্ব, তাহলে তাদের ছেদবিন্দুর সঞ্চারপথটা হবে দিকাক্ষ। তার মানে কি, দিকাক্ষ থেকে পরাবৃত্তের উপরে যতগুলো স্পর্শক অঙ্কন করা হোক না কেন তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটা এমসিকিউ আসতে পারে, আসে মানে আসে আর কি, এটা বেশি আসে একটু। এবার আসো আরেকটা লাস্ট অঙ্ক বলছি, লেখা y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের যে দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ আলফা, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না দিয়ে দেবে মধ্যবর্তী কোণ আলফা, তাদের ছেদবিন্দুর সঞ্চারপথ, এটা যদি বের করতে পারে ভাইজান, সর্বপ্রথম কাজ হবে তোমার এই যে এতদূর পর্যন্ত আসা। কিভাবে এসছো এখানে দেখানো নাই, কিন্তু তোমাকে দেখিয়ে এতদূর পর্যন্ত আসতে হবে। আসার পরে তুমি বলেছ তোমার স্পর্শক দ্বয়ের, তোমার স্পর্শক না পরাবৃত্তের স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আলফা। সুতরাং তুমি লিখে দেবে, স্যার আমরা জানি tan আলফা ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটা জানো কিনা? উভয় পক্ষকে বর্গ করে 1 প্লাস m1 ইন্টু m2 তারপরে স্কোয়ার ইন্টু tan স্কোয়ার আলফা, এটা ইকুয়াল টু m1 প্লাস m2 হোল স্কোয়ার মাইনাস 4m1 m2। বলো, তোমার কিছু করে লাগবে না ভাইজান, এত দূর পর্যন্ত আসার পরে তুমি m1 প্লাস m2 m1 আর m2 এর মান বের করে ওখানে রেখে দিয়ে বলবা ইহা নির্ণয় সঞ্চারপথের সমীকরণ, আপনি গুণ করে দেখে নিন আপনার সাথে মিলে কিনা। বোঝেনি? m1 m2 টা a বাই x কিনা। আলফার মান দেওয়া থাকবে প্রশ্নে, যে স্পর্শকদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ইত্যাদি। আর যদি আলফা আকারে দেওয়া থাকে তাহলে এভাবে রেখে দিয়ে আসবা m1 প্লাস m2 জানা কিনা, m1 ইন্টু m2 জানা কিনা। সুতরাং পুরা ইকুয়েশনটা xy এর মাধ্যমে প্রকাশিত একটা সমীকরণ হবে কিনা, সেটাই ওই ছেদবিন্দুর সঞ্চারপথ কিনা। আমি কি বুঝাতে পারলাম? তাহলে দুটা স্পর্শকের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তাহলে তাদের ছেদবিন্দুর সঞ্চারপথ বলা যায়। পরাবৃত্তের ক্ষেত্রে যা যা শিখলা উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রেও সেম। তোমাকে শুধু জানতে হবে উপবৃত্তের স্পর্শকের আদর্শ সমীকরণ কি, অধিবৃত্তের ক্ষেত্রে আদর্শ সমীকরণ কি। ঠিক আছে? তো দেখো, মনে রাখবা y ইকুয়াল টু mx প্লাস c, এই সরল লেখাটা যখন এর আগে এরকম লিখে দিয়েছিলাম তো একবার, তখন তো তোমরা দৌড়ে বেড়াও খালি
মেডিকেল পরীক্ষা দেবার আবার খালি তোমরা y স্কয়ার ইকুয়াল টু 4x কে স্পর্শ করলে c ইকুয়াল টু a/m এটা মনে রাখতে বলেছিলাম যদি x স্কয়ার ইকুয়াল টু 4ay কে স্পর্শ করে c ইকুয়াল টু -am স্কয়ার প্রত্যেকটা সলভ করে দিয়েছিলাম তারপরে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 হলে c ইকুয়াল টু প্লাস মাইনাস ওই তো একই কথা রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার হতো যদি উপবৃত্তকে এই সরলরেখাটা স্পর্শ করে তাহলে c এর মান এটা হয় এটাও কিভাবে করা যায় যদি প্রমাণ চলেই আসে রিটেনে তাহলে এই সরলরেখার থেকে x এর মান y এর মানটা এখানে নিয়ে এসে বসিয়ে দেবা দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ লসাগু টসাগু করে সুন্দর আকারে তৈরি করতে পারবে কিনা তার পৃথক ইকুয়াল টু 0 বললে ওটা আসবেই মানে কনফিডেন্স থাকতে হবে আর কি x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 c ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার আর যদি x y স্কয়ার বাই b স্কয়ারটা আগে থাকে ঠিক আছে c ইকুয়াল টু হবে কি হবে বলো আর তো বলতে পারবা না b স্কয়ার মাইনাস ঠিক আছে এটা হবে যদি a স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার অথবা b স্কয়ার মাইনাস a স্কয়ার m স্কয়ার লেস দেন 0 হয় তখন তারা স্পর্শক হয় না নেগেটিভ যদি আসে রুটের ভিতরে স্পর্শক না হলেও ছেদ করার সম্ভাবনা থাকে কারণ কি আমরা তো আসলে অধিবৃত্তগুলো এরকম ভাবে দেখি তাই না ঠিক আছে তাহলে দেখা গেল দুটা স্পর্শক স্পর্শ না করে এইভাবে ছেদ করে গেল ওগুলো ছেদ করে যায় আসলে স্পর্শ করে না স্পর্শ করতে গেলে তো মনে করো এরকম ভাবে দিলাম আসলে তো স্পর্শ করতে গেলে এরকম হতে হবে তাই না এরকম হতে হবে না ওটাই আর কি যাই কথা কিছু মনে রাখার দরকার নাই কটা মনে রাখবা কয়টা জিনিস তোমাদেরকে বৃত্ত আছে বৃত্ত আছে তাহলে এই কণিকের এই 5টা জিনিস মুখস্থ রাখবে বা ঠোঁটস্থ কণ্ঠস্থ অন্তরস্থ এমসিকিউ রিটেন দুটার জন্যই ঠিক আছে এখন যদি তোমাকে অনুরূপভাবে বলে পাগলেরা তাহলে আমি যদি বলি এই উপবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ কি y equal to mx প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস তাহলে এটার যে কোনো স্পর্শক এটা এবার এটাকে বামে নিয়ে আসে বর্গ করলে y স্কয়ার মাইনাস টুয়াইস xy ইনটু m প্লাস m স্কয়ার x স্কয়ার এটা ইকুয়াল টু বর্গ করলে a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার এই বাম পাশে পার করে m এর দ্বিঘাত সমীকরণ তৈরি করা যাবে না আবার m1 প্লাস m2 বের করা যাবে না আবার m1 ইনটু m2 বের করা যাবে না और নারী ভুরি বের করা যাবে না খোদা হাফেজ